এই নাও, ছাতাটা ধরো। সন্ধ্যা হব হব প্রকৃতির কোলাহলে চারপাশ যেন বড্ড আবহমান এক নীরাদ্রি জাগ্রত হয়েছে। অবশ্য সন্ধ্যার অনবহিত কালো রং প্রকৃতিতে না নামে এলেও বৃষ্টির আবহমানে প্রকৃতিতে বিস্তৃত আকাশের কালো রং যেন সন্ধ্যাকে বেশ আগেই জাগিয়ে দিয়েছে। আমি অফিস থেকে বের হতে একটু দেরি করে ফেলেছি আজ। অবশ্য দেরি নয়, ছুটির ঘন্টা সঠিক সময়ে বাজার আগেই বৃষ্টির আহ্বানে অফিসের স্টাফগুলো আগেই বিদায় হয়েছে। আমার কেবল একটু বাড়তি কাজ থাকায় রয়ে গিয়েছিলাম। তাই যখন কাজ শেষ করে অফিস ব্যাগ কাঁধে নিয়ে বাইরে বের হলাম, তখনই তাসনিম এসে ব্যাগ থেকে একটি নীল রঙের ফুটফুট ডিজাইনের ছাতা বের করে আমার দিকে বাড়িয়ে দিল। আমি কেবল আমার চোখ দুটো কিঞ্চিত কপালের দিকে প্রসারিত করে অবাকের মতো তাকিয়ে আছি। তাসনিম তা বেশ ভালো করেই আন্দাজ করেছে। কি হলো, নাও ছাতাটা। মানে ছাতা লাগবে না। কেন? এখনই তো ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। শোনোনি নাকি খবর? হুম। কিছু বললাম না আর, কেবল তাসনিমের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। আমি হয়তো ভেবেছিলাম অফিসের শেষ মানুষ আমিই ছিলাম, কিন্তু না, আমার মতো তাসনিমও ফেসে গেছে বৃষ্টির অবর্তমানে। আমি মুখ তুলে মুচকি হেসে বললাম, বৃষ্টি তো এখন আসেনি, আমি রিক্সা পেলেই চলে যাব বৃষ্টি আসার আগেই, ওটা আপনি রেখে দিন। কথাটা শেষ হতেই বৃষ্টি শুরু হলো। ঢাকা শহরের 3 চাকার রিক্সাগুলো নিয়ে চালকের পালাতে প্রস্তুত নিজ গন্তব্যে। আমি অফিসের সামনেই দাঁড়িয়ে রইলাম, আর আমার পাশে তাসনিম দাঁড়িয়ে আছে। বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ছিপছিপ শব্দগুলো পিচঢালা রাস্তায় পড়ে কেমন যেন মনকে এক উন্মাদনায় প্রসারিত করতে প্রস্তুত। এইবার যাও, বৃষ্টি তো নেমেই গেছে, ছাতাটা নাও। আমি নিলে আপনি যাবেন কি করে? আর আমি ভিজেই চলে যেতে পারবো। আমার থেকে ওটা আপনারই প্রয়োজন বেশি। দেখো তানভীর, তোমাকে যা বলছি সেটা করো। আব্বু এখনই গাড়ি নিয়ে আসবে, আমি সেটাতে চলে যেতে পারবো। তোমারই ছাতার প্রয়োজন, নাও বলছি। তাসনিম আমাকে ঝাড়ি দিয়ে চোখ গোল গোল করে তাকিয়ে রইল। আমি হাতটা বাড়িয়ে ছাতাটা নিলাম। এই মেয়ের হাব ভাব আমার ভালো লাগছে না। এমনিতেই তো কারোর সাথে কথা বলে না, তার ওপর আজ আমার সাথে যেচে এসে কথা বলছে। কেমন যেন লাগছে আমার। আসলে এই কেমন লাগার কারণও আছে বেশ বড়। বৃষ্টি পড়ছে বেশ জোরে। দুজন মানুষ অফিসের সামনে দাঁড়িয়ে আছে, এমন হবে আমি তো কখনো ভাবতেই পারিনি। মাস 3 আগেও তাসনিম আমার দিকে ফিরেও তাকাতো না, আর আজ হুট করে এসে কথা বলছে কেন জানি না। সেটা মেনে নিতে আমার বেশ কষ্ট হচ্ছে। অফিসে এসেছি বছরখানেক হলো প্রায়। অফিসে জয়েন করার পরেই নতুন এমডি হিসেবে জয়েন করে অফিস মালিকের মেয়ে তাসনিম। দেখতে বেশ মিষ্টি হলেও সে কারোর সাথে কথা বলতো না। অফিসে কেউ কোনো ভুল করলে তাকে 7 দিন অবধি খালি ঝাড়ির ওপরে রেখে দিত। আমি রোজ মেয়েটার দিকে তাকিয়ে থাকতাম। কেন জানি না মেয়েটাকে রাখলে আরও বেশি সুপ্ত এক তাজা গোলাপের মতো লাগে। কেবল ভালো লাগার পার্সেন্টেজ ছিল শতভাগ। আমি তাসমিমের দিকে তাকিয়ে থাকতাম বারবার, লুকিয়ে আড়ালে। অনেকদিন ধরাও পড়ে গিয়েছি, কিন্তু সে এ ব্যাপারে কিছুই বলতো না। কিন্তু কি করার, ছেলেদের মন কি আর এসব বহুদিন নিয়ে চলতে পারে? তাসমিমকে ভালোবেসেই ফেললাম, কিন্তু কখনো কিছু বলতে পারিনি। আর এই বলতে না পারার পিছনে কারণ, ও বসের মেয়ে প্লাস এমডি, তার ওপর কেমন খিটখিটে মেজাজে সবসময় বসে থাকে। এমন একটা ভাব করে যেন 40 বছরের এক মহিলা অফিসের সব কাজ হ্যান্ডেল করে। অফিসের সবাই তাসমিমকে দেখলে চুপ হয়ে যায়, কোনো দিকে তাকাবে না, সোজা নিজের কেবিনে প্রবেশ করবে হনহন করে হেঁটে। প্রয়োজন ছাড়া ওনার কেবিনে তিনি কাউকেই ডাকবেন না, কথা তো দূরের কথা। আর একটু ভুল হলেও রাজ্যের কত কথা শোনাবে সবাইকে। আঙ্গুল উঁচিয়ে চোখের পাতা বারবার নাড়িয়ে মুখটা যখন একটু বাঁকিয়ে মেয়েটা কথা বলে, তখন সে কি জানে তাকে কতটা সুন্দর লাগে? হয়তো তাসমিম জানে না, আর সেই সৌন্দর্যের অপার্থিব দৃশ্যগুলো আমি মিস করতাম না কখনোই। সাদা কাচের দেওয়াল ভেদ করে ওর প্রতিটা চলাফেরা আমি নজরে রাখতাম। এভাবে কাটে কয়েক মাস। একদিন অফিসে এসে জানতে পারি আজ অফিস দুপুরের পরে ছুটি হয়ে যাবে। তার কারণ আজ বিকেল থেকে অফিসের সবাই স্যারের বাসায় তার মেয়ের বার্থডে উপলক্ষে অনুষ্ঠানে যাবে। মনে মনে খুশি হলাম যে তাসমিমকে আরও অনেকটা সময় দেখতে পারবো।
সন্ধ্যার কিছু সময় পর স্যারের বাসায় গেলাম। বেশ বড় একটি বাড়ি। এর আগে কোনো দিন এই বাড়িতে আসেনি। হাতে এক তোড়া বুকে, রঙিন কাগজে মোড়া। বাড়িতে প্রবেশ করেই সব দিকে চোখ বুলিয়ে নিচ্ছি। তখনই দেখলাম কোনো একজন সাদা ড্রেস পরে সিঁড়ি ভেঙে নিচে নামছে। পা থেকে মাথা অবধি সাদা রঙে ভর্তি। মুখটার দিকে তাকাতেই বড় রকমের একটা ধাক্কা খাই। প্রথমে চিনতেই পারিনি উনিকে, পরে কিছু সময় তাকিয়ে থেকে বুঝলাম ও তাসমিম। কিন্তু এতটা সুন্দর লাগবে কখনো ভাবতেই পারিনি। অনেক লম্বা চুল, একদম নিকষ কালো চুলগুলো মাথার পেছন বেয়ে অনেকটা নিচেই নেমে গেছে। আমি কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে সেদিকে চেয়ে আছি। কোনো এক কলিগ এসে বলে, কি মিস্টার তানভীর সাহেব, ম্যাডাম এতটা সুন্দর, আগে তো খেয়াল করিনি। আমি ওনার কথার কোনো জবাব দিলাম না, কেবল তাসমিমের দিকে হা হয়ে তাকিয়ে রইলাম। বুকের হার্টবিট যেন বারবার সংকুচিত হতে লাগলো। কেন যেন মনে হচ্ছে ভালো লাগার ভূমিকম্প আমার বুকের বাঁ পাশে বিশাল ক্ষতিগ্রস্ত করছে। বেশ কিছুক্ষণ তাকে নিয়ে ভাবছি আমি। ঠিক কয়েক মিনিট পরেই কেক কাটেও। তারপর সবার সামনে স্যার ইন্ট্রোডিউস করিয়ে দেন আমার বয়সী একটি ছেলের সাথে। তাসমিমের বাবা বলে উঠলেন, আমার বন্ধু ও অফিসের সবাই মনোযোগ দিয়ে শুনুন। এই হলো রাতুল, বিজনেসম্যান। আগামী বছরের 1 তারিখেই আমার একমাত্র মেয়ে তাসমিম বিনতে মিমের সাথে তার বিয়ের দিন ঠিক করেছি। আপনারা সবাই কিন্তু সেদিন উপস্থিত থাকবেন। কথাগুলো শোনার পর যেন কেমন পা কাঁপতে থাকে আমার। চারপাশ যেন কেমন ঘূর্ণিয়ান হতে লাগলো, মাথাটা চক্কর দিয়ে ওঠে। কারোর সাথে কোনো কথা না বলে সোজা বাড়িতে চলে আসি। তারপর কয়েকদিন অফিসে যাইনি। বেশ কদিন বন্ধ করার পর যখন অফিসে গেলাম, সবাই কেমন দৃষ্টিতে তাকাচ্ছে। আমি সোজা গিয়ে নিজের ডেস্কে বসতেই প্রিয়ন এসে হাজির। স্যার, ম্যাডাম ডাকছে আপনাকে ওনার কেবিনে। কেন? প্রিয়ন বলল, এতদিন আসেন নাই, তার উপরে পুরনো কাজের ফাইলও জমা দেন নাই। ম্যাডাম পোড়া খেইফা আছে, এখনই যেতে কইছে, যান। প্রিয়ন কথাগুলো বলে চলে গেল। আমি কিছু পুরনো কাজের ফাইল হাতে নিয়ে তাসমিমের কেবিনের দিকে গেলাম। দরজাটা একটু খুলে বললাম, ভেতরে আসব? আমার কথা শুনে তাসমিম আমার দিকে তাকিয়ে ইশারা করে ভেতরে আসার নির্দেশ দেয়। আমি ধীর পায়ে হেঁটে যাই ওনার সামনে। ওনার টেবিলের সামনে দুটো চেয়ার খালি পড়ে আছে। আমি চেয়ারের পেছনে দাঁড়িয়ে এক প্রকার ঝাড়ি শোনার জন্য প্রস্তুত হয়ে নিলাম। তানভীর সাহেব, সেদিন ওভাবে আমাদের বাড়ি থেকে চলে এসেছিলেন কেন? আমি অবাক চোখে ওনার দিকে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলাম। ওনার শান্ত ভঙ্গিতে কথা বলাটা আমার বারবার কানের কাছে এসে বাজতে লাগলো। আমি ঠিক কি বলবো বুঝতে পারছি না। কেন আমি সেদিন ওনাদের বাড়ি থেকে চলে এসেছিলাম, আর এখন উনি ঝাড়ির বদলে খুব শান্ত গলায় আমার সাথে কথা বলার কারণই বা কী? কি হলো মিস্টার তানভীর সাহেব, চুপ কেন? বলে ফেলুন কেন সেদিন চলে এসেছিলেন। মানে ম্যাম, আগের ফাইলগুলো নিয়ে এসেছি। আর সরি, আমি কদিন আসতে পারিনি কারণ খুব অসুস্থ ছিলাম। তাসমিম হাসতে লাগলো। আমি একবার তাকালাম ওনার দিকে। ওনার মুখে যে তার ছেলের হাসি অনবরত সংকুচিত হচ্ছে তা বেশ বুঝতে পারছি। কিন্তু উনি কেন হাসছেন তা জানার প্রবল ইচ্ছে মনের মধ্যে জাগলেও জানার চেষ্টা করার মতো সাহস আমার হচ্ছে না। আপনি যে মিথ্যা বলতে পারেন না, তা সেটা কি সবাই জানে? মানে? মানে আপনি অসুস্থ ছিলেন না, ঠিকই বাড়িতে সুস্থ শরীরে কাটিয়েছেন। অফিসে না আসার কারণ কি সেদিন চলে আসা? তাহলে বলুন কেন সেদিন চলে এসেছিলেন? কি বলবো বুঝতে পারছি না। আমি একদমই জানতাম না উনি বেশ বুদ্ধিমতী, বাট ওনার দিকে তাকিয়ে আমি কোনো কথা বলতে পারছি না। কেমন যেন হচ্ছে আমার। কি হলো কি বলুন, কেন চলে এসেছিলেন? আসলে আসলে কি? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। হাতের ফাইলগুলো কয়েকবার নাড়িয়ে আবার হাত বন্ধ করে নিলাম। ওনার দিকে তাকিয়ে বললাম, আসলে আমি ইচ্ছে করে চলে আসিনি। সেটা তো জানি, কিন্তু সেই কারণটা তো বলুন। আমি আবারও চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। কথাগুলো সাজাতে লাগলাম। বারবার মনে হতে লাগলো এই অফিস থেকে চাকরি চলে গেলে আপাতত বাড়িতে কি বলবো, তারপর কি করব। কিন্তু তবুও কেমন যেন তাসমিমকে কিছু বলার সাহস কোথা থেকে উদয় হলো বুঝতে পারছি না। আমি বললাম,
আসলে জানি না কথাগুলো বলা ঠিক হবে কিনা, এটাও জানি না কথাগুলো বলার পর কি হবে। আমি সোজাসুজি বলছি, আপনাকে আমি ভালোবাসি। আপনার ভালোবাসতে হবে, আমার তার কোনো দরকার নেই। সব ভালোবাসা যে পূর্ণতা পাবে তা কোথাও লেখা নেই। আপনাকে ভালো লাগতেই পারে কিংবা পছন্দ হয়ে যেতেও পারে, এমনি ভালোবাসতেও পারে। দেখতে সুন্দর অথবা স্মার্ট বলেই হয়তো এইটুকু আপনি ডিজার্ভ করেন। তার মানে এটা নয় যে আপনার প্রেমে সবাই হাবুডুবু খাচ্ছে কিংবা দেওয়ানা হয়ে গেছে। আপনি যেন আমাকেই ভালোবাসুন, এটা আমার কাছে ভালোবাসার লক্ষ্য নয়। আমি আপনাকে কতটুকু ভালোবেসেছি এটাই আমার লক্ষ্য। আপনাকে আমার ভালোবাসতেই হবে সেটা বলছি না, আমাকে আপনার ভালোবেসে গ্রহণ করতে হবে সেটাও বলছি না। কেবল আপনাকে ভালোবাসার সুযোগ চেয়েছি, কিন্তু আমি বড্ড দেরি করে ফেলেছি। যেখানে আপনাকে ভালোবেসে পাওয়ার আমার কোনো চান্স নেই, আছে কেবল হতাশা আর দুর্বিষহ কষ্ট। সরি ম্যাম, আপনাকে এসব কিছু বলার জন্য। আমি জানি আজকের পর এসব কিছু বলার পর আমার চাকরি থাকবে না। তাই আসি ম্যাম, ভালো থাকবেন। তারপর আমি সোজা চলে আসি অফিস থেকে। টানা 2 সপ্তাহ গৃহবন্দী হয়েছিলাম। একদিন সকালে নতুন চাকরি খোঁজার জন্য বাড়ি থেকে বের হব, তখনই কলিং বেল বেজে ওঠে। আমি যে দরজা খুলতেই দেখি প্রিয়ন দাঁড়িয়ে আছে। আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে উনি বলতে লাগলো, ধুর মিয়া, আপনি তো বহুত ভেজাল একটা লোক। আপনার জন্য আর পারি না। অফিস ছেড়ে চলে আসছেন কেন? এই নিন আপনার নতুন প্রমোশন লেটার। কালই চলে আসবেন। ম্যাডাম নিজে আপনাকে প্রমোশন লেটার দিয়েছে। তারপর আর কি, লজ্জার মাথা খেয়ে আরও 2 দিন পর অফিসে চলে আসি। কিন্তু তারপর আর কোনোদিনও ম্যাডামের সাথে কথা বলিনি। উনিও আমার দিকে আর তাকায়নি। উনি অফিসে আসার আগেই আমি কাজের ফাইলগুলো ওনার টেবিলে রেখে আসতাম। নতুনভাবে জয়েনের পর ওনার দিকে খুব একটা তাকাতাম না। আর আজ এই বৃষ্টির দিনে, সেদিনের পর আজ তাসনিম এসে কথা বলছে আমার সাথে। ছাতাটা নিয়ে কি ভাবছো? বাসায় যাবে না? তাসমিমের কথায় স্তম্ভিত ফিরে ওর দিকে তাকালাম। সাদা অ্যাশ কালারের বোরখা ওর গায়ে, মাথায় গোলাপি ফুলের মতো করে কার্ভ দেওয়া, কয়েকটা চুল ওর গালে এসে পড়েছে। ঠোঁটের ডান কোণে ছোট্ট একটি তিল, যা আমাকে ওর প্রতি বহুবার আকর্ষিত করে। উপচে পড়া অনুভূতিগুলো বারবার যুদ্ধ করে ওকে দেখার জন্য। আমি একটু মুচকি হেসে বললাম, আপনি যাবেন না বাড়িতে? এখনই গাড়ি চলে আসবে। কথাটা শেষ হতে দেখি স্যারের গাড়ির সামনে চলে এসেছে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে খুব। তাসমিম আমার দিকে তাকিয়ে ছোট্ট একটি হাসি দিয়ে বলল, তাহলে আসি। সে দৌড়ে গাড়ির মধ্যে প্রবেশ করলো। আমি ভদ্রতার হাসি দিয়ে তাকিয়ে রইলাম সেই দিকে। তাসমিমের গাড়ি চলতে শুরু করেছে। আমি অফিসের সামনেই দাঁড়িয়েছিলাম। গাড়িটা কিছু দূর যাওয়ার পর আমি পায়ের জুতো খুলে প্যান্ট হাঁটু অবধি গুছিয়ে হাঁটা শুরু করলাম। বিষণ্ণ মন, ঝমঝমিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে প্রকৃতিতে। জর্জরিত হৃদয় নিয়ে হাঁটছি আমি। ঠিক তখনই খেয়াল করলাম আমার পাশে তাসমিমের গাড়ি এসে থেমেছে। আমি থেমে যাই, অবাকতার দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি গাড়ির দিকে। খেয়াল করলাম তাসমিম আর একটা ছাতা নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার ম্যাম, আপনি নামলেন যে? ব্যাগগুলো দাও। কেন? আরে দাও তো। এই যে ফয়েজ আঙ্কেল এই ব্যাগগুলো 19 নম্বর বাড়িতে রেখে আসবেন, তারপর চলে যাবেন সোজা বাসায়। আমি আসছি। তাসমিমের কথাগুলো শুনে আজ অনেক বেশি অবাক হচ্ছে। সে আমার বাড়ির ঠিকানাও জানে। এসব হচ্ছে কি? ড্রাইভার ফয়েজ গাড়ি নিয়ে শোষো করে চলে গেল। দুজন মানুষ ছাতা মেলে রাস্তার একপাশে সন্ধ্যা ঘন সময়ে বৃষ্টিস্নাত পরিবেশে দাঁড়িয়ে আছি। কিছু বলতে পারছি না। বুকের ভেতরটা কেমন যেন টিপ টিপ করছে। চলো হাঁটি। তাসমিম হাঁটছে, আমি ওর পেছনে হাঁটছি। কেমন যেন আজ অন্যরকম লাগছে। বারবার মনে হচ্ছে আজ কিছু একটা হবে। চারপাশে বৃষ্টির সাদা ধোঁয়ায় আবির্ভূত করে তুলেছে রাস্তার পাশে থাকা হলদে ল্যাম্পপোস্টের আলোগুলো। এই যে, এত ধীরে হাঁটো কেন? পিছনেও বা কেন? পাশে আসো। না থাক, আমিই পাশে আসছি। তাসমিম আমার পাশে এসে হাঁটছে। আমার কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। এভাবে অফিসের বস আমার সাথে খালি পায়ে বৃষ্টির দিনে হাঁটছে ভাবতেই এক অন্যরকম অনুভূতি জাগছে মনে। এই ছাতাটা দাও তো। দাঁড়াও।
তাসমিম ও ছাতাটা ফেলে দিয়েছে। আমার হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। হালকা ঝোড়ো হাওয়াতে দুটো ছাতা নিমেষেই অনেকটা দূর পেছনে চলে গেল। আমি কেবল হা হয়ে তাসমিমের দিকে তাকিয়ে আছি। মাথার স্ক্রাব খুলে গায়ে ঝুলিয়ে নিল, চুলগুলো পেছনে বাঁধা। বৃষ্টির প্রকোপ যেন আরও বেশি গভীর হতে থাকে। দুজন মানুষ বৃষ্টিতে ভিজছি। ম্যাম, এটা কি করলেন? এখন তো পুরোই ভিজে গেলাম। গেলাম। এটাই তো পারফেক্ট সময়। আমার আঙ্গুলের দিকে তাকাও। কি? আরে তাকাও তো। আঙ্গুল ছাড়া তো কিছুই নেই। আরে গাধা, আমার বিয়ের অগ্রিম বিয়ের আংটিটা নেই, চোখে কি দেখছো না? হাই হাই, কোথায় পড়ে গেছে? চলুন খুঁজি। কোথাও পড়েনি, আমি নিচেই ছুঁড়ে ফেলেছি। মানে? আসো হাঁটি। তাসমিমের কাজে আজ সন্ধ্যা থেকে খালি অবাকই হচ্ছি। কি যে করছে আর কি যে বলছে কিছুই আমার মাথায় আসছে না। কেবল ফ্যালফ্যাল করে তাকাচ্ছি আমি ওর দিকে। দুজনে হাঁটছি, ভিজে একদম চুপসে গেছি মনে হয়। হঠাৎ করেই তাসমিম আমার হাত ধরল। আমি চমকে উঠলাম। ভাবলাম এটা মনের ভুল, কিন্তু চোখ মেলে তাকাতেই দেখি সত্যিই তাসমিম আমার হাত ধরে হাঁটছে। তানভীর সাহেব, তোমাকে আজ অনেক কিছু বলার আছে। জি। হয়তো তুমি তা কখনো আশাও করনি। আমি এখন যা বলবো। জি। তুমি কি প্রস্তুত তা শোনার জন্য? জি। কি জি জি করছো? চুপচাপ শোনো। আমি কাঁপছি, শীতে নয়। তাসমিম আমার হাত ধরেছে বলে কেমন এক উষ্ণতা বয়ে যাচ্ছে আমার চিকন শরীরে। তার জন্যই বারবার কেঁপে উঠছি আমি। কি বলবে সে তা শোনার জন্য নিজেকে প্রস্তুত করে নিলাম। শোনো তানভীর, আমি এত তোমার মতো গুছিয়ে প্রপোজ করতে পারি না। সারাক্ষণ সে আমাকে নিয়ে ফেসবুকে গল্প লেখো, আর সেই গল্পে আমাকে এত গুছিয়ে প্রপোজ করো, ওটা কিন্তু আমি পারবো না। আমি সরাসরি বলছি, তোমাকে আমি ভালোবাসি। কি শুনতে কেমন যেন লাগছে, তাই না? তাসমিম যা বলল তা আমার কান যেন বিশ্বাস করতে পারছে না। আমি থেমে যাই। তাসমিম আমার হাত ছেড়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি ওর দিকে তাকাতেই ও মাথাটা নিচু করে নিল। আমি জোরে হাসতে যাব, তখনই তাসমিম বলল, যদি তুমি আমার থেকে দূরত্ব চাও, তবে আমি তোমাকে দূর থেকেই তোমাকে চাই। আমি সব সময় চেয়েছি এমন একজন আসুক যে আমাকে বেলা শেষে আপন নিঃশ্বাসে জড়িয়ে রাখবে, আমার একলা থাকার সঙ্গী হবে। মুঠোফোনের ভালোবাসি শব্দটা যখন উপেক্ষা করে লাইন কেটে দেব, তখন সে সামনে এসে ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে তুলবে। আমার সেই মানুষটার প্রতি হাজারো স্বপ্ন ও ভাবনা রয়েছে। আমি কখনোই চাইতাম না কাউকে না চিনে ভালোবাসবো বা বিয়ে করব। কিন্তু হুট করে আব্বুই বিয়ের পাত্র দেখে নিয়েছে। যখন ছেলেটা আমার হাতে আংটি পরাচ্ছিল, তুমি তখন রাগ করেই চলে এসেছিলে। আমি তোমার দিকেই তাকিয়েছিলাম, কারণ আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে ভালোবাসো। রোজ অফিসে আমাকে তুমি লুকিয়ে দেখতে, তাকিয়ে থাকতে অনেকটা সময়। সব কিছুই আমি জানি। বিয়ের আংটি খুলে ফেলেছি, বাড়িতে জানিয়ে দিয়েছি আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি কেউ একজনকে ভালোবাসি, আর সেই একজনটা হলো তুমি। তানভীর, আমি তোমাকে ভালোবাসি। জানি না কবে তোমাকে ভালোবেসে ফেলেছি, তবে এটা জানি তোমাকে আমার চাই চাই। তুমি কি আমাকে এখনো সেই আগের মতো ভালোবাসো? আমি কিছু বললাম না। হা হয়ে তাসমিমের কথাগুলো শুনছিলাম আমি। ওর দিকে একটু তাকিয়ে আমি পকেটে হাত গুজে হাঁটা শুরু করলাম। তাসমিম দৌড়ে এসে আমার হাতের মধ্যে হাত গুজে হাঁটতে শুরু করেছে। আমি থেমে গেলাম। তাসমিম আমার দিকে তাকিয়ে আছে। ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়ালো ও। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমি সবসময় চাইতাম এমন একজন মানুষ আসুক যে আমার সাথে কারণে অকারণে ঝগড়া করবে। ঝগড়ার এক পর্যায়ে ক্লান্ত হয়েই আমার বুকে মাথা রাখবে আর প্রতিনিয়ত আমার প্রেমে পড়বে। এই এলোমেলো আমাকে ভালোবাসবে আর বলবে, তুমি এমনই অগোছালো থাকো, সমস্যা নেই, আমি তোমাকে গুছিয়ে নেব। তাসমিম কিছু বলল না। বৃষ্টির ছিটে ওর মুখে এসে পড়ল। কেন যেন মনে হচ্ছে ও কাঁপছে। শীতে নাকি আমার মতো ব্যাখ্যাহীন অনুভূতিতে সে যেভাবেই কাঁপুক, আমার মনে হয় তাকে জড়িয়ে ধরা দরকার, আর সেটা শক্ত করেই। ভাবনাগুলো বাস্তবে প্রকোপ করার আগেই
তাসমিম আমাকে জড়িয়ে ধরল, তাও শক্ত করে। বুকের মাঝে সে জাপটে আছে। বিশাল আকাশ হতে সমগণে বৃষ্টির ক্রন্দন আমাদেরকে ভিজিয়ে দিলেও ভালোবাসার বৃষ্টিতে আজ না হয় দুজন বৃষ্টিবিলাস করি। দুজন হাঁটছি। আমার হাত শক্ত করে জড়িয়ে তাসমিম আমার কাঁধে মাথা রেখে হাঁটছে। সামনেই ওদের বড় বাড়িটা দেখা যাচ্ছে। বাড়ির সামনে আসলে, তোমাদের বাড়ির সামনে এসে গেছি। হুম। যাও এবার। কোথায়? তোমাদের বাড়িতে। ও। তাসমিম আমাকে ছেড়ে দিয়ে বাড়ির মধ্যে চলে গেল। আমি বোকার মতো তাকিয়ে রইলাম। কি মেয়ে রে বাবা, দুটো কথাও না বলে চলে গেল। ধুর। আমি ঘুরে হাঁটা ধরব, তখনই খেয়াল করে কে যেন আমার কাঁধে হাত রেখেছে। আমি ঘুরে তাকাতেই তাসনিম ধূপ করে আমার ঠোঁটে চুমু খেয়ে দৌড়ে আবার বাড়ির মধ্যে চলে গেল। আমি এবার হাবার মতোই তাকিয়ে আছি। কেবল মনে হতে লাগলো, পৃথিবী এত সুন্দর কেন? আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।